আমি সিদ্ধান্ত নিয়েছি আগামী 4 মাসের মধ্যে যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করে সেই স্কিল দিয়ে একটা সার্টেন অ্যামাউন্ট আর্নিং করব এবং সেটা দিয়ে পরবর্তীতে আমি বিজনেস স্টার্ট করব। তো প্রতিদিনের মতো আজকে আমার 3য় দিনের ব্লগ শুরু অ্যান্ড আমি প্রতিদিনের মতো ইংলিশ প্র্যাকটিস এবং প্রোগ্রামিং করছি। সো রাতে 2টো বাজতেছে এখন। অ্যান্ড আমি যে কাজটি করেছি এর গত 2 দিন আগে যেটি শিখেছিলাম সেটি হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন না, সেটা হচ্ছে একটা ভিডিও প্লেয়ার তৈরি করা। সো যে ভিডিও প্লেয়ারটি তৈরি করেছি সেটার উপরে মোটামুটি কাজ করে একটা দেখতে সিম্পল একটা ভিডিও প্লেয়ার ডিজাইন করব অ্যান্ড সেই ডিজাইনের কাজটি করছি এখন বসে বসে। ডিজাইনটার কাজ শেষ হওয়ার পর আমি যে কাজটি করব সেটা হচ্ছে নেক্সট স্টেপে আগাবো। সো এখন মোটামুটি দেখতে একদম ফকিন্নে মার্কা হইলো একটা ভিডিও প্লেয়ার ডিজাইন করছি বসে বসে। আমি আপনাদেরকে সেটি দেখাবো সেই ডিজাইনটা কেমন হলো। ডিজাইনটি করার সময় সিদ্ধান্ত নিয়েছিলাম একেবারে স্টেপ বাই স্টেপ এগোবো, যেহেতু প্রথমে শুধুমাত্র একটি বাটনে ক্লিক করলে একটি মিউজিক অন হতো, প্লে হতো। সো চিন্তা করলাম যে বাটন থেকে একটু লেভেল আপ করব, সেটি হচ্ছে একটি অ্যালবামের মতো করে বানাবো, যেমন একটা লেআউট নিয়ে এরপরে সো ওই লেআউটে ক্লিক করলে যেন একটা মিউজিক রান হয়। সো সেটি করার জন্য যে কাজটি করলাম, তো সিম্পল একটা ডিজাইন করলাম। আপনারা দেখতে পাচ্ছেন খুবই সাধারণ ডিজাইন, বাট মোটামুটি চলে। সো আমরা যদি দেখি এটাকে প্রথম যে লেআউটটাকে ওপেন করার পর একটি জেমসের একটি সং প্লে হচ্ছে, দেন পরবর্তীতে লেআউটে ক্লিক করলাম, দেন আমরা দেখতে পাচ্ছি আরেকটি গান চালু হচ্ছে। এবার এর পরেরটাতে ভিন্ন আরেকটি গান চালু হচ্ছে। সো এর পরেরটাতে যদি ক্লিক করি আমরা দেখতে পাচ্ছি আরেকটি গান চালু হচ্ছে। সো এইভাবে করে করে এবং শেষেরটাতে যখন ক্লিক করবো দেন আরও নতুন আরেকটি গান। এভাবে ভিডিওগুলো এমবেড করা, শুধুমাত্র ইউটিউব থেকে নেওয়া এই ভিডিওগুলো। সো এটা ছিল আপাতত একেবারে বেসিক একটি ডিজাইন। অনেক রাত অবধি কোড করার কারণে সকালে দেরি করে ঘুম ভাঙলো, প্রায় 10টায় ঘুম থেকে উঠেছি। উঠে নাস্তা করার পর দেন ফ্রেশ হয়ে 11টা বাজে প্রতিদিনের রুটিন অনুযায়ী 2 ঘন্টা করে ইংলিশ প্র্যাকটিস করতে বসলাম। অ্যান্ড গতকালকের পরে আজকে আবার ফনিক্সের যেই ক্লাসটা সেটি কমপ্লিট করলাম। ফনিক্সের ক্লাসটা কমপ্লিট করার পর যেটা করলাম সেটা হচ্ছে যে উচ্চারণগুলো, যে অ্যালফাবেটগুলোর উচ্চারণগুলো কীভাবে হয় সেটা জানার জন্য। এটা হচ্ছে ফনিক্স, যে সাউন্ডগুলো, উচ্চারণ সাউন্ড। সো ইয়ার হচ্ছে এ, যেমন এলিফ্যান্ট, অ্যান্ড এর পর হচ্ছে এফ হচ্ছে ফিশ, জি হচ্ছে গার্ল, এইচ হচ্ছে হ্যাট। সো এই প্রত্যেকটা উচ্চারণ আমি বলে দিচ্ছি। আই হচ্ছে ই, এইগুলো। কে হচ্ছে অনেকটা সি এর মতো, আমরা সি এ শিখেছি যেমন সেভাবেই। সো ক্যাঙ্গারো উচ্চারণ হবে। আর এল হচ্ছে লায়ন, আর পর হচ্ছে এম হচ্ছে মুন, এন হচ্ছে নোজ, এন হচ্ছে এন, আর ও হচ্ছে আ, অনেকটা এর মতো, এরপর আ। ওকে, সো অক্টোপাস। পি হচ্ছে ফি, পেন। কিউ হচ্ছে কুইন। সো আমরা যদি কুইন। আর হচ্ছে রোজ, আর রিং, এস এর সাউন্ড হবে উচ্চারণ সাউন্ড। টি এর হচ্ছে ট্রেন, তার হচ্ছে ইউ হচ্ছে আ, সাউন্ডটা হবে আ, আমব্রেলা। আর ভি হচ্ছে সো যদি কোনো শব্দ বানাই তাহলে হবে ভ্যান। ডাব্লিউ হচ্ছে ওয়াচ, এক্স হচ্ছে যেমন বক্স, ওয়াই হচ্ছে ইয়ো, জেড হচ্ছে জো। সকালে ইংলিশ প্র্যাকটিস করার পর এরপর শুরু করলাম আবার কোডিং করা। অ্যান্ড প্রোগ্রামিং করতে বসার পর যেটি করলাম সেটা হচ্ছে নতুন করে আরেকটি ডিজাইন প্র্যাকটিস করা শুরু করলাম। সেটা হচ্ছে রিলেটিভ লেআউট, এটা ডিজাইন না, এটা হচ্ছে একটা লেআউট। সো লিনিয়ার লেআউটের পরে আমি এখন রিলেটিভ লেআউট নিয়ে প্র্যাকটিস করছি। লিনিয়ার লেআউটের অনেক ডিজাইন
করা যায় না, যেগুলো আমরা রিলেটিভ লেআউট দিয়ে করতে পারি। সো রিলেটিভ লেআউট মূলত শেখা হয় অ্যাডভান্স ডিজাইন অ্যাচিভ করার জন্য। অনেক সময় অনেক ডিজাইন পড়ে যেগুলো আমরা লিনিয়ার লেআউটে কমপ্লিট করতে পারি না, সেটা করার জন্য রিলেটিভ লেআউট প্রয়োজন হয়। সো রিলেটিভ লেআউটের যে সিম্পল একটা ডিজাইন শিখতেছি সেটা হচ্ছে যে অ্যাবভ অ্যান্ড ভিলো। সো এই কাজটা বারবার করতেছি, কারণ আমি আগেও বলেছি আমি যে কোনো একটি ডিজাইন প্রায় 10 বার করে প্র্যাকটিস করে এরপরে পরবর্তী স্টেপে এগোই। তো এখন যে কাজটি করব সেটা রিলেটিভ লেআউটার। সেটা হচ্ছে একটি ইমেজ থাকবে যেটি থাকবে মাঝখানে, এবং আমার টাস্ক থাকবে একটি লেখাকে ওই ইমেজের উপরে হরিজন্টালভাবে নিয়ে আসা। অ্যান্ড শুধু সেটি নয়, এরপরে আরেকটি লেখাকে এর নিচে সেটাও সেমভাবে হরিজন্টালভাবে নিয়ে আসা, অর্থাৎ মাঝখানে থাকবে। সো এই কাজগুলো কখনোই লিনিয়ার লেআউটে সম্ভব না, যেটা আমি রিলেটিভ লেআউটে খুব সহজভাবে করে ফেলতে পারছি। এইবার যে ডিজাইনটি করছি সেটা একটু বেশি অ্যাডভান্স লেভেলের। সো সেটা আমরা প্রত্যেকটা অ্যাপস ক্রিয়েট করতে আমরা প্রায় দেখি যে এই ডিজাইনটা, সেটা হচ্ছে খুবই স্বাভাবিক। যেটা হচ্ছে নিচে একটি বার থাকে অ্যান্ড উপরে যেটা স্ক্রল করা যায় না, যেটা সবসময় স্থির থাকে, বাট উপরে একটা স্ক্রল ভিউ থাকে। সো এই স্ক্রল ভিউর মধ্যে অনেকগুলো এলিমেন্ট থাকে যেগুলোকে আমরা স্ক্রল করে উপরে নিচে নিতে পারি। তো এই জিনিসটা কিন্তু লিনিয়ার লেআউটে করা যায় না, এটিও করতে হলে আপনাকে রিলেটিভ লেআউট লাগবে। সো এই কাজটাকে করার জন্য বারবার প্র্যাকটিস করছি। আমরা দুটো কালার দেখছি, প্রায় 3টা কালার দেখছি। এগুলো হচ্ছে মূলত একটি হচ্ছে বার, নিচের যেই ফুটার বা নেভিগেশন বার থাকে, আর উপরেটা হচ্ছে স্ক্রল ভিউ। সো এই জিনিসটাকে যেটা করা হয় সেটা হচ্ছে রিলেটিভ লেআউটের মাধ্যমে করতে হবে আমাদেরকে, যেটা আমরা লিনিয়ার লেআউটের মধ্যে কখনোই করতে পারবো না। এই ডিজাইনটা কখনোই আমরা লিনিয়ার লেআউটের মাধ্যমে অ্যাচিভ করতে পারবো না। তো চলে এসেছি কাস্টম ডিজাইনে। তো কাস্টম ডিজাইনটা হচ্ছে কোনো একটি অ্যাপসকে আর একটু সুন্দর বা অনেকটা অ্যাট্রাকটিভ করার জন্য যে ডিজাইনগুলো করা হয় সেটি হচ্ছে কাস্টম ডিজাইনের মাধ্যমে করা হয়। এখানে আমরা চাইলে যে বাটন আছে সেটির ডিজাইন পরিবর্তন করে দিতে পারি নিজের ইচ্ছে মতো, অ্যান্ড সেটার কালার চেঞ্জ করতে পারি। চাইলে একটা লেআউটকে আমরা পুরো একটা লেআউটের ডিজাইন চেঞ্জ করে দিতে পারি। তো এই জিনিসটা খুবই দারুণ, খুবই ইফেক্টিভ। তো আমি যেটি করেছি সেটা হচ্ছে 10টি বাটন নিয়েছি অ্যান্ড প্রত্যেকটার একটি করে তার ডিজাইন পরিবর্তন করে দেখছি এই যে ডিজাইনটা সেটা কেমন দেখায়। সো এই জিনিসটা প্র্যাকটিস করছি বারবার। আর এই কাজটি করার জন্য আমাদেরকে অবশ্যই একটি কাস্টম ডিজাইনের কাজগুলোকে জানতে হবে। সো আজকে আমি 10টা বাটনের কাস্টম ডিজাইন করছি নিজে নিজে। সো আজকের জন্য এতটুকুই। খোদা হাফেজ।